আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, বড়ুয়া ভার্চুয়াল স্কুল কুমিল্লা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা আজ নতুন আমার ক্লাসে জয়েন করছো তাদের উদ্দেশ্যে আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমি রুবাইয়া সুলতানা, সহকারী শিক্ষক, হাফিজ আহমেদ উচ্চ বিদ্যালয়, বড়ুয়া কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসে জয়েন করার পূর্বে তোমরা আমাকে জানাও যে আমাকে দেখা যাচ্ছে কিনা বা আমার কথা শুনতে পাচ্ছ কিনা। আর এর মাঝে আমার ক্লাসটি শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দাও যাতে তারাও আমার ক্লাসটিতে অংশ নিতে পারে। আর হ্যাঁ, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। আজ আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের জীববিজ্ঞান বইয়ের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান চতুর্থ অধ্যায় জীবনী শক্তি বা বায়ো এনার্জি। জীবনী শক্তি বা বায়ো এনার্জি, সেটিকে ইংরেজিতে যদি বলা হয় বায়ো এনার্জি, এখানে বায়ো শব্দের অর্থ জীবন এবং এনার্জি শব্দের অর্থ হচ্ছে শক্তি। তাহলে বায়ো এনার্জি বলতে আমরা বুঝি জীবনীর শক্তি বা জীবনের শক্তি। এটি যদি সংজ্ঞাকারে বলতে যাই তাহলে বলা যায় জীব কর্তৃক উৎপাদিত শক্তি এবং এর ব্যবহারের যে কৌশল আছে তাকে বলা হয়েছে বায়ো এনার্জি বা জীবনী শক্তি। অর্থাৎ কোনো জীবের উৎপাদিত শক্তিটাকেই এবং এটার ব্যবহারের যে প্রক্রিয়াটা তাকে আমরা বলতে পারি বায়ো এনার্জি বা জীবনী শক্তি। আমরা জানি যে আমাদের জীবন পরিচালনার জন্য প্রতি মুহূর্তেই প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন হয়। এসব বিক্রিয়ার জন্য যে কম বেশি যে শক্তিগুলো প্রয়োজন হয়, এই শক্তি কোথা থেকে আসে তোমরা কি বলতে পারবে? এই শক্তিটি আমরা কোথা থেকে পাই? নিশ্চয়ই বলছো সূর্য থেকে। হ্যাঁ, আমাদের জীবন পরিচালনার জন্য যাবতীয় যে শক্তি বা আমাদের সামগ্রিক যে শক্তি, সব কিছু শক্তির মূল উৎসই হচ্ছে কিন্তু সূর্য। তাহলে আমরা শক্তি পেয়ে থাকি হচ্ছে সূর্য থেকে। আমরা শক্তি পেয়ে থাকি সূর্য থেকে। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে এটিপি এবং NADPH নামক জৈবযৌগে আবদ্ধ করে। এখন সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তি থেকে বা যে রাসায়নিক শক্তিটা পেয়ে থাকে, যে বিক্রিয়াটা করে থাকে, তাহলে যারা অসবুজ উদ্ভিদ আছে বা যারা প্রাণী আছে তারা শক্তিটা কোথা থেকে পায়? তারা যে শক্তিটা পায় সেটি পায় হচ্ছে এই শক্তিটাকে তারা বিভিন্ন কাজে ব্যবহার করে। অর্থাৎ আমরা বলতে পারি যে এরা এই শক্তিটাকে সরাসরি কাজে লাগায় না। প্রাণী কিংবা অসবুজ উদ্ভিদ যারা আছে তাদের যে দৈহিক কার্য সম্পাদন করতে হয় তখন তারা এই শক্তিটাকে সরাসরি ব্যবহার করতে পারে না। জীবন পরিচালনার জন্য যে শক্তির প্রয়োজন, এই শক্তিটা তাদের দেহে কোনো না কোনোভাবে, অর্থাৎ এরা সবুজ উদ্ভিদের উপরই কিন্তু নির্ভর করে। অর্থাৎ শক্তির জন্য আমরা প্রাণী বা উদ্ভিদ যারা আছে অসবুজ উদ্ভিদ, তারা সবুজ উদ্ভিদের উপরেই কিন্তু নির্ভর করে। এই যে নির্ভর করার এই প্রক্রিয়াটা, অর্থাৎ এটিই কিন্তু হচ্ছে জীবনী শক্তির আলোচ্য বিষয়। তাহলে আমরা আজকে চলে যাব বায়ো এনার্জি বা জীবনী শক্তি বলতে কী বোঝে। প্রথমে বলেছিলাম যে জীব কর্তৃক উৎপাদিত শক্তি এবং এর ব্যবহারের যে প্রক্রিয়াটা তাকেই বলা হয়েছে জীবনী শক্তি। আমরা যদি বলি যে আমাদের সামগ্রিক শক্তির উৎস, যে আমরা জানি আমাদের যাবতীয় শক্তির উৎস হচ্ছে সূর্য। এই সূর্য থেকে শক্তি সংগ্রহ করে আমরা জৈবিক অজৈবিক যাবতীয় কাজ করে থাকি। তাহলে এটিপি কি? আমরা বলতে পারি যে এটিপি সম্পর্কে আলোচনা করব, তবে তার আগে আমাদেরকে আরও একটা জিনিস জানতে হবে। সেটি হচ্ছে যে এএমপি এবং এডিপি। এএমপি এবং এডিপি আমরা যদি প্রথমে জানি এএমপি বলতে বোঝায় হচ্ছে অ্যাডেনোসিন মনোফসফেট। তারপর আছে হচ্ছে ADP, অ্যাডেনোসিন
ডাইফসফেট। তারপর আসে হচ্ছে এটিপি। অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে আমরা এখানে তিনটি টার্ম সম্পর্কে জানলাম। একটি হচ্ছে এএমপি বা অ্যাডিনোসিন মনোফসফেট, আরেকটি হচ্ছে এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট, এবং আরেকটি হচ্ছে এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে মনো, পুরো কথাটি একরকম, কিন্তু শুধু এখানে মনো, ডাই, ট্রাই এই তিনটি শব্দ চেঞ্জ আছে। বা এখানে দেখো এম ডি টি, এখানে আছে মনো, ডাই, ট্রাই। মনো মানে আমরা জানবো হচ্ছে ওয়ান, অর্থাৎ মনো মানে হচ্ছে ওয়ান, একটি ফসফেট। আর ডাই হচ্ছে টু, মানে দুটি ফসফেট। তারপর এখানে আছে হচ্ছে ট্রাই মানে হচ্ছে তিন বা তিনটি ফসফেট। তাহলে আমরা বলতে পারি যেখানে অ্যাডিনোসিনের সাথে যদি একটি ফসফেট যুক্ত হয় তাহলে সেটি হচ্ছে মনোফসফেট বা এএমপি। অ্যাডিনোসিনের সাথে যদি দুটি ফসফেট যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে ডাইফসফেট বা এডিপি। এবং অ্যাডিনোসিনের সাথে যদি তিনটি ফসফেট যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে ট্রাইফসফেট বা এটিপি। তাহলে আমরা তো জানলাম যে এটিপি সৌরশক্তি, সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে সে এটিপি এবং এনএডিপিএইচ নামক জৈব যৌগে আবদ্ধ করে। তাহলে এটিপি কি সেটি জানলাম, অর্থাৎ ফসফেট অ্যাডিনোসিনের সাথে তিনটি ফসফেট যুক্ত হলে এটিপি হয়। তাহলে আমরা এবার জানবো এনএডিপিএইচ। এটা আমরা পুনরূপটা লিখি, নিকোটিনামাইড, অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট। তাহলে এটিপি এবং এনএডিপিএইচ পাওয়া যায়। এনএডিপিএইচ এর পুনরূপ হচ্ছে নিকোটিনামাইড, অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। নামগুলো একটু কঠিন মনে হচ্ছে, আমরা এই অধ্যায়ে যখন বাকি অংশটি আলোচনা করব তখন সেখানে এটি পাবে তোমরা, তখন বিস্তারিত আলোচনা করব। এখন শুধু নামগুলো একটু মনে রাখতে, এটা আমাদের কঠিন মনে হলে একটু মুখস্থ করে রাখতে হবে। এই যে এটিপি এবং এনএডিপিএইচ, এদেরকেই বলা হয়েছে বায়ো এনার্জি বা জীবনী শক্তি, অর্থাৎ এরাই হচ্ছে জীবনী শক্তি বা বায়ো এনার্জি। তাহলে কেন এদেরকে বলা হয়েছে বায়ো এনার্জি সেটা আমরা জানব। এটিপি হচ্ছে মুক্ত শক্তির বাহক, একে বলা হয়েছে মুক্ত শক্তির বাহক, এবং এটিপিকে বলা হয় জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা। এটা মুছে ফেলছি। এটিপিকে বলা হয় জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা, অর্থাৎ এটি হচ্ছে বায়োলজিক্যাল কয়েন অথবা এনার্জি কয়েন। বায়োলজিক্যাল কয়েন সেটি হচ্ছে জৈব মুদ্রা, আর এনার্জি কয়েন এটি হচ্ছে শক্তি মুদ্রা। তাহলে আমরা জানলাম এটিপি হচ্ছে মুক্ত শক্তির বাহক, একে বলা হয়েছে বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা, এবং এনার্জি কয়েন বা শক্তি মুদ্রা। তো এটা কেন বলা হয়, বা এএমপি, এডিপি, এটিপি এগুলো যে পেলাম এটা কেন হয়? আমরা বলেছিলাম এডিপি অ্যাডেনিনের সাথে যখন পর্যায়ক্রমে একটি ফসফেট অণু যুক্ত হয় তখন সেটা হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট। যদি দুটি ফসফেট অণু যুক্ত হয় তাহলে সেটি হচ্ছে ডাইফসফেট, এবং যদি তিনটি ফসফেট যুক্ত হয় সেটি হচ্ছে ট্রাইফসফেট, এবং এটি হচ্ছে সর্বোচ্চ শক্তির বাহক। এজন্যই তাকে বলা হচ্ছে বায়োলজিক্যাল কয়েন, জৈব মুদ্রা অথবা এনার্জি কয়েন বা শক্তি মুদ্রা। এটি সর্বোচ্চ শক্তির বাহক। তো এভাবে যে ফসফেটটি যুক্ত হয়, এভাবে ফসফেট যুক্ত করতে হলে এক অবশ্যই বাহির থেকে কিছু শক্তি প্রয়োগ করতে হয়। আমরা জানি যে বাহির থেকে শক্তি প্রয়োগের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয়েছে ফসফোরাইলেশন। আমরা জানবো
অর্থাৎ এটিপি যে শক্তিটি উৎপন্ন হবে সেটা এমনি এমনি পায় না। আমরা জানি সূর্যের আলো থেকে সে শক্তি পেয়ে থাকে এবং সূর্যের আলো থেকে এই প্রাপ্ত শক্তিকে সে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে। তাহলে এখানে আমরা হয়তো তোমরা বলতে পারো যে অ্যাডিনোসিনটা কোথা থেকে এসেছে। ডিএনএ আরএনএ অধ্যায়ে যদি আমি আলোচনা করি তাহলে সেখানে বিস্তারিত আলোচনা করব। এখন একটু জেনে রাখো যে ডিএনএ এবং আরএনএ অণুর গাঠনিক উপাদান, কিন্তু সেখানে যে গাঠনিক উপাদানগুলো রয়েছে তার একটি উপাদান হচ্ছে অ্যাডিনিন। এটি একটি নাইট্রোজেন বেস, অর্থাৎ এর সাথে যুক্ত থাকে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট যে রাইবোজ সুগার যুক্ত থাকে যে তৈরি হয় সেটি হচ্ছে কিন্তু অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিন অণুর সাথে পর্যায়ক্রমে যখন বিক্রিয়া করে তখন এএমপি, এডিপি এবং এটিপি তৈরি হয়। এই এটিপি তৈরির প্রক্রিয়াটি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট যুক্ত করতে যে শক্তিটা দিতে হয়, সর্বোচ্চ যে শক্তি, এই শক্তিটা দেওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে ফসফোরাইলেশন। আচ্ছা, এটি হচ্ছে শক্তি দেওয়ার প্রক্রিয়াটা। তাহলে শক্তি যখন নির্গত হয় বা এর বিপরীত প্রক্রিয়াটি যখন হয়ে থাকে, অর্থাৎ বিপরীত প্রক্রিয়া বলতে বোঝানো হয় এখানে ফসফেট গ্রুপটা যখন বিচ্ছিন্ন হয়ে যাবে তখন আমরা কি বলতে পারি, তখন সেটি হবে ডিফসফোরাইলেশন। বুঝতে পেরেছো তো? শক্তি যখন আবদ্ধ হবে তখন সেটি হচ্ছে ফসফোরাইলেশন। শক্তিটা যখন নির্গত হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন সেটি হচ্ছে ডিফসফোরাইলেশন। তাহলে আমরা এটিপি জানলাম, এনএডিপিএইচ সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো যে জীবনী শক্তি বা এটিপি, এতক্ষণ তো আমরা শুধু জানলাম এরা শক্তিটা জমা রাখে, শক্তিটা কিভাবে উৎপন্ন করে। এবার এই শক্তিটা যে তারা জমা রাখে সেটি সম্পর্কে দেখো একটু। অর্থাৎ এটিপি শক্তি জমা রাখে এবং প্রয়োজন অনুসারে অন্যান্য বিক্রিয়াগুলো হয় তখন সে সেখানে শক্তির যোগান দিয়ে থাকে। অর্থাৎ শক্তিটা যোগান দেয়। তাহলে আমরা যদি এটা একটু ক্যালকুলেশনের মাধ্যমে বা বিক্রিয়ার মাধ্যমে লিখতে যাই তাহলে এটা হয় এমন: এডিপি সমান হচ্ছে, এখানে আছে সৌরশক্তি, এখানে ক্লোরোফিল। এডিপি থেকে এখানে আমরা দিতে পারি হচ্ছে এটিপি। এই যে এডিপি, তারপর সৌরশক্তি এবং ক্লোরোফিল, তারপর আছে হচ্ছে এটিপি। অর্থাৎ এটি বলা হয়েছে এটিপি যখন শক্তি জমা রাখে এবং অন্যান্য বিক্রিয়ার শক্তির যোগান দেয় তখন এটি এমন হয়। অর্থাৎ আমরা জানি যে কোনো রাসায়নিক বিক্রিয়া হলে বিক্রিয়ার বন্ধনগুলো যখন গঠিত হয় এই বন্ধনের সাথে শক্তি আবদ্ধ হয়। অর্থাৎ এই বন্ধনটি যখন গঠিত হবে এখানে অবশ্যই কিছু শক্তি আবদ্ধ হবে এবং বিক্রিয়া যখন কোনো বন্ধন ভাঙে তখন এই বন্ধন থেকে বিপুল শক্তি নির্গত হয়। অর্থাৎ এখানে শক্তি আবদ্ধও হবে আবার শক্তি নির্গত হবে এবং এই বন্ধনের মাধ্যমে হচ্ছে আমরা যেই বন্ধনটি অর্থাৎ আবদ্ধ হবে, এটি আবদ্ধ হবে সৌরশক্তি, পরিণত হবে রাসায়নিক শক্তিতে, অর্থাৎ একটি রাসায়নিক বিক্রিয়া পরিণত হবে। আবার এই শক্তিটা যখন নির্গত হয় ঠিক একইভাবে এই প্রক্রিয়াটি চলতে থাকবে। তাহলে এখানে দেখা যাচ্ছে এডিপি সৌরশক্তির সাথে, অর্থাৎ সৌরশক্তি বা সূর্যের আলোর উপস্থিতিতে এটি কি করবে, পাতায় যে ক্লোরোফিলটা থাকে সবুজ উদ্ভিদের পাতায়, অর্থাৎ পাতার যে সবুজ অংশটি আছে সেখানে যে ক্লোরোফিলটা থাকবে এটি এডিপিটি সৌরশক্তির সাহায্যে বা সূর্যের আলোর উপস্থিতিতে পাতায় যে ক্লোরোফিলটা থাকে সেখানে সে এটিপি হিসেবে জমা হয় বা এটিপিতে পরিণত হয়। এখানে এটিপি বলতে আমরা যদি ধরি এটি কিন্তু অনেক বেশি শক্তি। আমরা যদি এখানে লিখতে পারি, মনে করো যে এখানে ছিল দুটি ফসফেট, যখন বিক্রিয়া করবে ছিল দুটি ফসফেট, আমরা বলেছিলাম ডাই মানে হচ্ছে 2, হয়ে গেল ট্রাই মানে 3টি ফসফেট, ছিল দুটি ফসফেট হয়ে গেল 3টি ফসফেট। তাহলে সে শক্তিটা কি করলো, শক্তিটা বেড়ে গেল, শক্তিটাকে সে আবদ্ধ করে রাখলো, তার মধ্যে সে শক্তিটা জমা করে রাখলো। এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে 3টি ফসফেটে যখন 2টি ফসফেট থেকে 3টি ফসফেটে যখন পরিণত হলো তাহলে সে এখানে কি পরিমাণ শক্তি জমা করে রাখলো বা কতটুকু শক্তি আবদ্ধ করে রাখলো। আমরা যদি এটাকে এই বন্ধন শক্তিটাকে অর্থাৎ ক্যালোরিতে প্রকাশ করতে যাই তাহলে দেখো, অর্থাৎ 7300 ক্যালোরি, এটা যদি আমরা ক্যালোরিতে প্রকাশ করি, অর্থাৎ এটিপিতে উৎপন্ন যে শক্তিটা সেটা ক্যালোরিতে প্রকাশ করলে হয় 7300 ক্যালোরি। আর আমরা যদি এটাকে কিলো ক্যালোরিতে প্রকাশ করতে পারি তাহলে তখন হয় 7.3 কিলো ক্যালোরি। আর যদি কিলো জুলে প্রকাশ করতে যাই তখন সেটা হয় প্রায় 30.55 কিলো জুল।
অর্থাৎ এটি শক্তিটা যে উৎপাদিত হয় বা শক্তিটা যে আবদ্ধ হয়, এখানে কতটুকু শক্তি আবদ্ধ হয় বা উৎপাদিত হয় সেটা দেখানো হয়েছে। ক্যালোরিতে প্রকাশ করলে সেটি হয় 7300 ক্যালোরি। আর যদি আমরা এটি কিলো ক্যালোরিতে প্রকাশ করতে যাই তাহলে কিলো ক্যালোরিতে প্রকাশ করলে হয় এখানে 7.33 কিলো ক্যালোরি। আর এখানে যদি কিলো জুলে প্রকাশ করতে যাই তখন হয় 30.55 কিলো জুল। তাহলে দেখো এই যে এটার বিপুল পরিমাণ শক্তিটা উৎপাদিত হচ্ছে, এইটাকে এজন্য বলা হয়েছে উচ্চ শক্তি সম্পন্ন জৈব যৌগ। উচ্চ শক্তি সম্পন্ন জৈব যৌগ, অর্থাৎ এটি হচ্ছে হাই এনার্জেটিক জৈব যৌগ। কারণ এতে 7300 ক্যালোরির শক্তি আবদ্ধ হয় বা জমা থাকে, কি অনেক বেশি। আচ্ছা, এখন যদি এতক্ষণ জানলাম শক্তিটা জমা থাকবে, আবদ্ধ হবে। মনে করো যে কোনো কারণে শক্তির প্রয়োজন হয়, উদ্ভিদেরও প্রয়োজন হতে পারে অথবা প্রাণী যারা আছে তাদেরও প্রয়োজন হতে পারে, তাহলে শক্তিটা কোথা থেকে পাবো আমরা? সে তো আবদ্ধ করে নিল। হ্যাঁ, এখন আমাদের শক্তির যখন প্রয়োজন হবে তখন সে কী করবে? এটিপি, এই এটিপি তো শক্তি আবদ্ধ করলো, জমা রাখলো, তখন এটিপি শক্তিটাকে বিয়োজিত করবে, অর্থাৎ সে শক্তিটাকে ছেড়ে দিবে। এই বন্ধন যেটা ঘটিত হয়েছিল সেই বন্ধনটা ভেঙে যাবে। বন্ধনটা ভেঙে গেলে দেখো এই যে এটিপি ছিল তখন এই বন্ধনটা ভেঙে গিয়ে পরিণত হবে এএমপি এবং এখানে আছে এডিপি, অর্থাৎ অ্যাডেনোসাইন মনো ফসফেট এবং অ্যাডেনোসাইন ডাই ফসফেট। অর্থাৎ বলা যাচ্ছে যে এটা ছিল সর্বোচ্চ শক্তি। শক্তিটা বন্ধন যেটা ছিল, বন্ধনটা ভেঙে গেল। এখান থেকে এটি একটি ফসফেট অণু, এটি হচ্ছে দুটি ফসফেট অণু। তাহলে এখানে বন্ধনটা ভেঙে গিয়ে এখানে হয়ে গেল একটি, এখানে হয়ে গেলে দুটি, মোট হচ্ছে তিনটি। অর্থাৎ এটিপি সর্বোচ্চ শক্তিটা এখানে ভেঙে যাবে। তাহলে এই যে শক্তি নির্গত হয় বলেছি, তিনটি ফসফেট থেকে একটি ফসফেট সৃষ্টি হয় এবং দুটি ফসফেট সৃষ্টি হয়, বন্ধনটি ভেঙে যায়, তখন এই প্রচুর পরিমাণ শক্তি কিন্তু আবার নির্গত হয়। এই যে 7300 ক্যালোরি শক্তি যে উৎপাদিত হয়েছিল, এই 7300 ক্যালোরি শক্তি কিন্তু আবার নির্গত হবে। তো আমরা এতক্ষণ জানলাম যে শক্তি নির্গত হচ্ছে বা শক্তি আবদ্ধ হচ্ছে। এই যে শক্তি নির্গত হচ্ছে, আবদ্ধ হচ্ছে এবং এই নির্গত শক্তিটা কী কাজে ব্যবহার করা হয় বা এটা কোন কাজে প্রয়োজন হয় তোমরা নিশ্চয়ই জানো। আমি প্রথমে বলেছিলাম সবুজ উদ্ভিদ এই শক্তিটাকে আবদ্ধ করে রাখে, রাসায়নিক শক্তিতে পরিণত করে, এবং সেটি আমরা যারা অসবুজ উদ্ভিদ আছে এবং যারা প্রাণী আছে তারা এই শক্তিটা বিভিন্ন কাজে ব্যবহার করে। তো আমরা বলতে পারি জীবদেহের বিভিন্ন জৈবনিক কাজগুলো পরিচালিত হয়। জৈবনিক কাজ বলতে এখানে বোঝানো হয়েছে অর্থাৎ যে মানুষের বিভিন্ন কাজ, যেমন মাংসপেশির সংকোচন প্রসারণ থেকে শুরু করে তার ইন্দ্রিয় অনুভূতিগুলো, এই যে কাজগুলো পরিচালনা করে থাকে, এটি কিন্তু এটিপির যেই শক্তিটা নির্গত হয় সেখান থেকে কাজটা পরিচালিত হয়ে থাকে। আবার আমরা বলতে পারি যে আমাদের যে খাবারগুলো খাই, খাবার খাওয়া থেকে শুরু করে হজম হওয়া পর্যন্ত, অর্থাৎ আমরা যে খাবারগুলো খাবো, এই খাবারটা যখন আমরা খাবো, এই খাবার থেকে শুরু করে খাবারটা হজম হওয়া পর্যন্ত যে প্রক্রিয়াটি বা যে কাজটি চলতে থাকে, এটি কিন্তু এই শক্তিটির মাধ্যমে। তারপর আমরা যে কথা বলি, কথা বলা, মানে নিঃশ্বাস নেওয়া থেকে যে নিঃশ্বাস নিচ্ছি, কথা বলছি, এই যে এই শক্তিটাও কিন্তু আমরা সেখান থেকে পেয়ে থাকি। তারপর আমরা চিৎকার করি, অনেক সময় চিৎকার করা, হাসি কান্না, অর্থাৎ কান্না করা, হাসি দেওয়া, এই যে কাজগুলো এগুলোও কিন্তু তার অধীনে হয়ে থাকে, অর্থাৎ এই যে নির্গত শক্তি সেই শক্তির মাধ্যমে চলে যায়। তারপর আমাদের দৈহিক বৃদ্ধি হয়, দৈহিক বৃদ্ধি থেকে শুরু করে প্রজনন পর্যন্ত এই যে কাজগুলো হয়ে থাকে সেটিও কিন্তু হয়ে থাকে হচ্ছে এটিপির মাধ্যমে। তারপর আছে হচ্ছে আমাদের দেহের তাপমাত্রা, অর্থাৎ আমরা যে শক্তিগুলো পেয়ে থাকি আমাদের চলনের, দেহের তাপমাত্রা ঠিক রাখা থেকে শুরু করে যে দেহের প্রতিটি কোষের যে স্বাভাবিক আয়তন, এই আয়তনগুলো বজায় রাখার কাজও কিন্তু হয়ে থাকে এটিপি থেকে নির্গত শক্তির সাহায্যে। এই যে প্রক্রিয়াগুলো হয়ে থাকে, এই কাজগুলো হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি এভাবে যে সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তিতে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ যে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে আবদ্ধ করে রাখি, সেটি হচ্ছে জীবনী শক্তি বা বায়ো এনার্জি, বা আমরা যেটাকে বলতে পারি জৈব শক্তি। তো আমরা তো জানলাম যে আমরা যে খাবার খাই সেটা জারিত হয়, শক্তিটা নির্গত হয়, এবং এই যে জারণ থেকে নির্গত যে শক্তি, সেই ফসফরাসের মাধ্যমে, আমি দেখাই, টিপি ছিল
আমরা বলেছিলাম ভেঙে যায়, তাহলে কিভাবে ভেঙে সেটি আবার বন্ধনে আবদ্ধ হয় সেটা একটু দেখো। একটি মনোগ্রামের মাধ্যমে আমি দেখাচ্ছি। মনে করো এটি হচ্ছে অ্যাডিনিন। এখন এটির সাথে দুটি ফসফেট অণু যুক্ত আছে, অর্থাৎ এডিপি। দুটি ফসফেট অণু যুক্ত আছে, এটি এডিপি। এখান থেকে আবার এটিকেও আমরা তুলতে পারি অ্যাডিনিন। এই অ্যাডিনিনের সাথে তিনটি ফসফেট অণু যুক্ত হয়, তখন সেটি হয়ে যায় এটিপি। এই যে যুক্ত হওয়ার প্রক্রিয়াটা, এটি কিভাবে হয়? এডিপি থেকে এটিপি হয় খাবার থেকে প্রাপ্ত শক্তি। আমরা যে খাবার খাই, এই খাবারগুলো যখন জারিত হয় তখন শক্তি উৎপাদন হয়। তখন এটি এডিপি থেকে 2 অণু ফসফেট থেকে অ্যাডিনিনের সাথে 2 অণু ফসফেট যুক্ত হয়, তখন এটি খাবার থেকে প্রাপ্ত, অর্থাৎ অ্যাডিনিনের সাথে যখন 2 অণু ফসফেট যুক্ত হয় তখন হচ্ছে এটি এডিপি। এই এডিপি থেকে প্রাপ্ত শক্তি, খাবার থেকে যখন শক্তি পায়, এটি যখন জারিত হয় তখন সে আবার অ্যাডিনিনের সাথে 3 অণু ফসফেট যুক্ত হয়, তখন সেটি হয়ে যায় এটিপি। এটিপিতে পরিণত হয়ে গেলে আবার যখন জারিত হয়, এই জারিত হওয়ার পর এটি আবার শক্তিটা নির্গত করে, অর্থাৎ এখানে শক্তিটা নির্গত হয়। শক্তিটা যখন নির্গত হবে তখন এই যে এখানে শক্তিটা নির্গত হবে, তখন আমি বলেছিলাম বন্ধনটা ভেঙে যায়, অর্থাৎ এটিপি থেকে এডিপিতে পরিণত হবে। এই বন্ধনটা ভেঙে গেলে এই ভাঙা টুকরাগুলো আবার জোড়া দিতে হবে। কীভাবে জোড়া লাগবে? আবার সে খাবার থেকে শক্তিটা, যে শক্তিটা প্রাপ্ত হবে, আবার সে এটিপি গঠন করবে, উচ্চ শক্তি সম্পন্ন জৈব যৌগ হয়ে যাবে। আবার এটা শক্তি নির্গত করে এটা বন্ধনটা ভেঙে যাবে, অর্থাৎ আবার এটিপি এএমপিতে পরিণত হবে, এডিপিতে পরিণত হবে, তখন আবার এটা খাবার, অর্থাৎ এই প্রক্রিয়াটা চলতে থাকবে, এভাবে চক্রাকারে চলতে থাকবে। এজন্য একে বলা হয়েছে রিচার্জেবল ব্যাটারি। রিচার্জেবল ব্যাটারি। তো এই যে প্রক্রিয়াটা চলমান রয়েছে, অর্থাৎ শক্তির প্রয়োজন হলে ভাঙে, আবার শক্তি যখন উৎপাদিত হবে তখন সেটা খাবার থেকে প্রাপ্ত শক্তি, এই বন্ধনটা আবার জোড়া লেগে যায়, অর্থাৎ একবার ভাঙা একবার জোড়া লাগা, এই যে প্রক্রিয়াটি চক্রাকারে চলতে থাকে, সেজন্য তাকে বলা হয়েছে রিচার্জেবল ব্যাটারি। তো এটিপি শক্তি জমা করে, আবার সেই শক্তিটা প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় ব্যবহার করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে শুধু তোমাদের চতুর্থ অধ্যায়ের, আমি প্রথমে ভেবেছিলাম সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস যে প্রক্রিয়াটি সেটি পড়াবো, 4.2 যেটি দেওয়া আছে সেটি আমি না পেয়ে শুধু সামান্য একটু অংশ আলোচনা করেছি। জীবনী শক্তি, বায়ো এনার্জি 4.1, অর্থাৎ 4.1 যে অংশটি ছিল, শুধু আমি সে সামান্য অংশ সম্পর্কে আলোচনা করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। পরবর্তীতে আমি ধারাবাহিকভাবে এই ক্লাসটি সম্পর্কে আলোচনা করে যাব। এটি অধ্যায়টি খুব ছোট হলেও এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি প্রশ্নগুলো একটু দেখো, বিগত সালের প্রশ্নগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই অধ্যায় থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন করা হয়। আমি সেই অনুযায়ী তোমাদের পড়ানোর চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুস্থতা কামনা করছি। আজ বিদায় নিচ্ছি। আমি রুবাইয়া সুলতানা। আবারও তোমাদের সাথে দেখা হবে বড়ুয়া ভার্চুয়াল স্কুলের অন্য একটি লাইভ ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।